পুলিশের আগে রেডি হতে হবে। তেহিয়াম তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে দেখলো তার বাবা হুইল চেয়ারে বসা এবং তাকে ফরিদা খালা খাইয়ে দিচ্ছে। ফরিদা সম্পর্কে তেহিয়ামদের তেমন কিছু হয় না, অনেক আগে থেকে এই বাড়িতে কাজ করতো সে। সময়ের সাথে সাথে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তার সাথে এই পরিবারের এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তারপর তেহিয়ামদের মা চলে যাওয়ার পর তার বাবার এমন অসুস্থতা, সবকিছু মিলে এই বাড়ির লোকগুলোর, বিশেষ করে তেহিয়াম আর জিমিনার জন্যই ফরিদা খালা তারিক শিকদারের দেখাশোনা করেন, যাতে বাবার দেখাশোনা করতে গিয়ে দু বোনের পড়াশোনার যেন ক্ষতি না হয়। তিনি প্রতিদিন সকালে এসে বিকেলের দিকে চলে যান। এর মাঝে জিমিনা স্কুল থেকে ফেরার পর মহল্লার আরো কিছু বাড়িতে কাজ করে নেন। তেহিয়াম ফরিদাকে দেখে বলল, খালা তুমি কখন এসেছো? রান্না করেছো দেখছি। জিমিনা জিমিনা কোথায় খালা? স্কুলে যাইবো, খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হইতে গেছে। যাকে তুমি এত অস্থির হইতেছো কেন? কোনোখানে যাবা নাকি? জি খালা, এক জায়গায় যেতে হবে। কিন্তু তুমি আজ আগে এসেছো অথচ আমাকে একবারও ডাক দাওনি। জিমিনটাও ডাক দিল না। এরই মাঝে স্কুল ড্রেস পরিধানরত বড় বড় চুলগুলো দুটো বেনি করা দুধে আলতা বর্ণের এক ধপধপে ফর্সা এক মেয়ে এসে তেহিয়ামকে বলল, সরি আপু, আমি মানা করেছিলাম খালাকে, তুমি তো দেরি করে কখনো ওঠো না, আর রাতে কত দেরি করে ফিরেছো তাও তো জানি না, এই জন্য তোমাকে আর বিরক্ত করিনি। বাট তুমি টেনশন করো না, আমি আর খালা মিলে সব কাজ করে ফেলেছি। তেহিয়াম বোনকে দেখে কাছে গিয়ে ওর কপালে একটা চুম্বন করতেই জিমিনার চোখ মুখ কুচকে বলল, ইয়াক, তুমি মুখ না ধুয়ে আমাকে কিস করলে আপু। তেহিয়াম বোনের কথা শুনে হেসে ফেললো আর ওর মাথার পেছনে হালকা করে চড় বসিয়ে দিল। বেশি টাকা হয়ে গেছিস তাই না? দেখতে হবে না বোনটা কার। আচ্ছা আপু তুমি থাকো, আমি চললাম, এমনিতেই আমার লেট হয়ে গিয়েছে। কথা শেষ হওয়ার আগে দৌড়ে জিমিনা চলে গেল সোজা বাড়ির বাইরে। অল্প বয়সী মেয়ে অথচ রূপ তার অতুলনীয়। তেহিয়ামের চেয়ে জিমিনা অনেকটা বেশি সুন্দর। তবে জিমিনা শুধু ধবধবে ফর্সা ত্বকেরই অধিকারী নয়, বরং লেখাপড়াতেও প্রচন্ড পরিমাণে তুখো মেয়েটা। সাথে খেলাধুলা, ঘোরাঘুরি, নিজ পরিবারের প্রতি, কাজের প্রতি দায়িত্বশীলতা, অত্যাধিক চঞ্চলতা, সবকিছুতেই মেয়েটা সবার চেয়ে এগিয়ে। তবে তার কথার তেজও কিন্তু কম না। অল্প বয়স হলেও মাঝে মধ্যে অনেকটা বড়দের মতো কথাবার্তা বলতেও তাকে দেখা যায়। বিশেষ করে তেহিয়াম বাবা কিংবা তার পরিবার সম্পর্কে কেউ কিছু বললে চুপ করে সহ্য করার মেয়ে তো নয়, সাথে কোনো একদিন তর্ক করতে গিয়ে মাথা ফাটানোর রেকর্ডও আছে তার। স্কুলে পড়াশোনা হোক কিংবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সবকিছুতেই সে লিডার তো বটেই, সাথে মহল্লার মধ্যে সমবয়সী ছেলে মেয়েদের নিয়েও নিজের গ্যাং বানিয়ে ফেলেছে। এছাড়া অবশ্য উপায় নেই। মানুষ তাকে বাচ্চা হিসেবে ছাড় দিলেও তেহিয়মকে নিয়ে মানুষের বাজে কথার যেন কোনো শেষই নেই। জিমিনা চলে যেতে তেহিয়মও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোনো মতে খাবার খাওয়া শেষ করে রেডি হতেই বেগম এসে তার বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির। তেহিয়ম ড্রাইভিং সিটের পাশে বসে আনমনে কিছু ভেবে চলেছে। তার চিন্তা ভাবনার কারণ হলো সে আজ এই জবটার জন্য যেতে চাইছিল না, যেটা কিনা তার এখন মনে পড়লো। এখন কি করবে সেটাও ঠিক বুঝতে পারছে না। একবার নিজেকে বোঝাচ্ছে, তেহিয়ম বাচ্চামো করিস না, এত হাইপার হওয়ার মতো কিছুই নেই, অথচ আবারও সে হাইপার হয়ে যাচ্ছে। তেহিয়মের এমন অবস্থা নোটিশ করতে পাশে বসে গাড়ি চালাতে থাকা বেগম বলল, কি হলো, টেনশন হচ্ছে? তেহিয়ম বেগমের কথা শুনে তার দিকে উদাস মুখে তাকিয়ে বলল, আরে এত চিন্তা করো না, স্যার তোমাকে পছন্দ করলে আর কোনো টেনশন নেই। তবে কালকে যে কাজটা করছো, আমি তো ভাবছিলাম স্যার তোমাকে খুঁজে বের করে কি না কি করবে। তেহিয়ম আগ্রহ নিয়ে বলল, মানে উনি কি এখনো জানে না যে কালকে ওনাকে চটটা আমি মেরেছিলাম? আমার মনে তো হয় না তিনি কিছু জানেন। জানলে হয়তো তুমি এখানে থাকতে না, বরং তোমার নামে কোনো কেস ঝুলিয়ে জেলে ভাত খাওয়ানোর ব্যবস্থা করতো। আই থিঙ্ক তিনি এই বিষয় নিয়ে জানার কোনো চেষ্টা করেননি, না হলে তোমাকে খুঁজে পাওয়াটা তার কাছে তেমন কোনো ব্যাপারই না। বেগমের কথা শুনে তেহিয়মের গলা এমনিতেই শুকিয়ে গেল। কয়েকবার ঢোক গিলে চুপ করে বসে রইল। পাশ থেকে বেগম আবারও বলল, শোনো, আজকে স্যার তোমাকে পছন্দ করলে কাল থেকে আমি অফিসে যাচ্ছি না। তোমার সাথে আমার দেখা এই পর্যন্তই। তাই কিছু জিনিস আগেই বলে দিচ্ছি, স্যার যখন যেটা বলবে তখন সেটাই করবে, কোনো এক্সট্রা কথা বলবে না। বেশি কথা বলা স্যার কিন্তু পছন্দ করে না, আর ওনার ল্যাঙ্গুয়েজ কিন্তু অলওয়েজ তুই থাকে। তোমাকে যদি মাঝে মধ্যে তুই করে সম্বোধন করে তো বিষয়টি নর্মাল ভেবে নিও, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তেহিয়ম কিছুটা অবাক হয়ে বলল, মানে বিষয়টি ঠিক বুঝতে পারলাম না। মানে হলো ভিকে বেশিরভাগ সময় তুই করেই সবাইকে সম্বোধন করে। এমনিতে অবশ্য তিনি খুব কম কথা বলেন, আর বেশিরভাগ ইংরেজিতেই। বাংলা যখন কাউকে সম্বোধন করতে হয় তখন তুই করেই বলে আর কি। তেহিয়ম অবাক হয়ে বলল, মানে আপনাকেও?
বকুম হেসে বলল, আমি আবার বাদ যাবো কেন? আচ্ছা, উনি কি বড়দেরকেও এভাবে তুই করে সম্বোধন করে? মানে যদি কোনো কনসার্ট কিংবা অফিসে যদি কোনো সম্মানিত ব্যক্তি আসে তখন কি করে? ইংরেজিতেই কথা বলে, তবে সেটা খুবই সীমিত। ক্লায়েন্ট কিংবা অন্য যে কেউ, তাদের সাথে কাজ সম্পৃক্ত সব কথা বিয়েকেই করতে হবে। মানে আগে আমি করতাম আর এখন তুমি। বা টেনশন করো না, বিষয়টি ততটাও কঠিন না। তাছাড়াও তোমার কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো। তবে তেহিয়াং বলল, লোকটা হয়তো অনেক অসভ্য আর বেয়াদব। তার ফ্যামিলি ঠিক শিক্ষাটা দিতে পারেনি। এই কথা আমার সামনে বলেছো ঠিক আছে, কিন্তু ভুলেও জাংকুক স্যারের সামনে বলতে যেও না, তাহলে কিন্তু সর্বনাশ। আর আমার যতদূর ধারণা তার ফ্যামিলি বলতে কিচ্ছু নেই, সে একাই থাকে। বগুমের কথা শুনে তেহিয়ং কিছুটা বগুমের দিকে তাকিয়ে থাকার পর বলল, হ্যাঁ, এই জন্যই তো এত অসভ্য হয়েছে লোকটা। তেহিয়ংয়ের কথায় বগুম হেসে ফেলল। ভিকে সাধারণ সৌজন্য খুব একটা মেনে চলে না, কারোর সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলতেও তাকে দেখা যায় না। রকস্টার হিসেবে তিনি ফিকশনের ভাষায় সেই 3 ডাইমেনশন ক্যারেক্টার। তার মাঝে রয়েছে অ্যাটিটিউড, উদ্দামতা, কপটতা, খ্যাপামি, প্রকাশ্য ডার্ক ম্যাটার, আর সবশেষে সবকিছু থেকে আশ্চর্য এক বিচ্ছিন্নতা। তবুও ভক্তরা তাকে অত্যাধিক ভালোবাসে। সে যদি সাধারণ গানের সুরকেও ইচ্ছে মতো বেসুর করে তোলে, তবুও সেটা প্রত্যেকের মন ছুঁয়ে যায়। তার কনসার্টে মানুষ বেশি একাত্ম হয়, বিষয়টা অনেকটা মেসমেরাইজিং। তার ভালো খারাপ কিংবা ছোটখাটো সব বিষয়ই দর্শককে আনন্দ দেয়। তার হিডেন পার্সোনাল লাইফ নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। কিছুদিন পরপরই তাকে নিয়ে মিডিয়া জগতের রিপোর্টাররা নানান উদ্ভট বানোয়াট সব নিউজ বানিয়ে তাদের চ্যানেলে চালিয়ে ব্যবসা করে। ভিকের নিউজ মানেই যেন তাদের ব্যবসারও রমরমা। তবে এসব নিয়ে ভিকে কখনো মাথা ঘামায় না। সে এসব ব্যাপারে একদম নির্বিকার। মিডিয়ার সামনেও খুব একটা ইন্টারভিউ কেউ নিতে পারেনি তার। আর নিজ ইচ্ছেতেই কোনো ইন্টারভিউতে গেলেও তার ইচ্ছে হলে রিপোর্টারদের প্রশ্নের উত্তর দেয়, আর না হলে নেই। ওদিকে রিপোর্টাররা যদি প্রশ্ন করতে করতে মরেও যায়, সে নির্বিকার চাহনি ছাড়া আর কিছুই দেবে না। অনেকটা তাদের অপমান বোধ করাতেই ভিকে হয়তো পছন্দ করে। তবে সে যে সবার থেকে আলাদা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সে বেপরোয়া, অ্যারোগেন্ট, ডেসপারেট, আবার কখনো সাইকো। বগুমের প্রত্যেকটা কথাই তেহিয়ং খুব মন দিয়ে শুনলো, তবে কিছুই বলল না। 9টা বেজে গেছে, সে কখন? ভিকের অফিস রুমের সামনে দাঁড়িয়ে আছে তেহিয়ং। ভিকের দরজার সামনে বড় করে কাঠের ওপর সোনালী রঙের কারুকাজ করে লেখা ভিকে, তার নিচে লেখা ভ্যাম্পায়ার কুক। তেহিয়ং বিষয়টি দেখে তাচ্ছিল্যের সুরে বাঁকা হেসে মনে মনে বলল, মানুষ নাকি মানুষের মতো মানুষ হতে চায়, আরে এনাকে দেখো, মানুষ হয়ে ভ্যাম্পায়ার হতে চায়, রক্তচোষা বাদর কথাকার। যদিও তেহিয়ং ঠিক করেছিল ভিকেকে নিয়ে আর কোনো বাঁকা কথা বলবে না, তবে নিজের রাগ আর কন্ট্রোল হচ্ছে না। এই ভিকে কখন থেকে তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, তাও কোনো কারণ ছাড়া। বগুম যাওয়ার আগে বলেছিল, এই জাংকুকের বাচ্চার কোনো কাজ না থাকলেও বাইরে দাঁড় করিয়ে রাখবে। সে যতক্ষণ না বলবে তার আগে তেহিয়ংয়ের ভেতরে প্রবেশ করা নিষেধ। জাংকুকের ইচ্ছে হলে তবেই সে বগুমকে বলবে, আর তারপর বগুম এসে তেহিয়ংকে ভেতরে যাওয়ার জন্য বলবে। তেহিয়ং ব্যঙ্গ করে চোখ ছোট ছোট করে বলল, ঢং দেখে ভাজি না, শালার চাকরি করবো না। তেহিয়ং বিরক্ত হচ্ছিল, বিধায় আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। বিশাল বড় একটা এরিয়া নিয়ে অফিসটা। আশেপাশে নানান মানুষ হাঁটাচলা করছে, কিছু জায়গা পরপর বড় বড় স্টুডিও রুমও দেখা যাচ্ছে। সাথে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে অনেকে প্র্যাকটিসও করছে। সাউন্ড প্রুফ কাচের রুমগুলোর দিকে তাকিয়ে ভেতরের মানুষগুলোর কর্মকাণ্ডই মন দিয়ে দেখছিল তেহিয়ং। এমনই সময় হঠাৎ ভিকের রুম থেকে বগুম বের হয়ে এলো, আর তেহিয়ংকে ভিকের রুমে যেতে বলে সে আগেই আবারও ভিকের রুমে চলে গেল। তেহিয়ংয়ের মাঝে কিছুটা ভয় কাজ করলেও নিজেকে খুব তাড়াতাড়ি স্ট্রং করে অধিক আত্মবিশ্বাসী হয়ে দরজা ঠেলে জাংকুকের রুমে প্রবেশ করলো। প্রথমেই রুমের ডিজাইনটা দেখে কিছুটা আটকে উঠল তেহিয়ং। চারপাশে সম্পূর্ণ দেওয়ালটা ডার্ক রেড, ব্ল্যাক আর কিছু অল্প পরিমাণ হোয়াইট কালারের কম্বিনেশনে পেইন্ট করা। সাথে দেয়ালটার মাঝখানে কেমন ব্লাডের বিভিন্ন শেপে ডিজাইন করে আর্ট করা। আবার দেয়ালের বিভিন্ন জায়গায় ভ্যাম্পায়ারের বিভিন্ন ছোটোখাটো অঙ্গের স্টিকার লাগানো, যেমন রক্ত লাগা ভ্যাম্পায়ারের সেই বড় বড় দাঁত। আবার সাথে অনেক গিটারের স্টিকারও লাগানো। রুমের একপাশে অবশ্য বিশাল বড় বারান্দা রয়েছে। বারান্দার দেয়ালটা কাচের হয়, সেখান দিয়ে যেন রুমে আলো প্রবেশ না করতে পারে সেই জন্য ব্লাডের ডিজাইন করা সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবার রুমের ভেতরে সাদা আর লাল রঙের কম্বিনেশন করে লাইট জ্বালিয়ে রেখেছে। তেহিয়ংয়ের ব্যাখ্যা মতে জায়গাটাকে কেউ যদি বেশি জঙ্গল মনে করে তাহলে ভুল হবে।
এত কিছু দিয়ে পুরো হল রুমের সমান জায়গাটাকে এমনভাবে গোছানো হয়েছে যে পুরো রুমটা একটা হাই স্ট্যান্ডার্ড লেভেলের ভাইব আসছে। তবে তেহিয়ংয়ের কাছে রুমটা মোটেও কোনো রকস্টারের রুম বলে মনে হলো না, বরং তার কাছে মনে হলো এটা গান গাইতে পারা একটা রক্তচোষা বাদরের কিংবা পিচাসের রুম। তবে তেহিয়ংয়ের এই বেখেয়ালিভাবে আশপাশ দেখতে থাকা অবস্থাতেই তার চোখের সামনে বসে থাকা গম্ভীর মানুষটা আর তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা যেন সে কখন থেকে ইশারা করে ডাকছে, অথচ তেহিয়ং তাদের দেখতেই পেল না। তেহিয়ং যে এইভাবে হারিয়ে যাবে সেটা ঠিক বগুম ভাবতে পারেনি। তেহিয়ংকে দেখে বগুমের অবশ্য এটা মনে হচ্ছে না যে সেই রুমটা খুব কৌতূহল নিয়ে খুশি মনে দেখছে। তেহিয়ংকে দেখে মনে হচ্ছে এই চারপাশটা দেখে সে সত্যি প্রচণ্ড বিরক্ত। এইদিকে বগুম ভিগের পাশে দাঁড়িয়ে থেকে তেহিয়ংকে ডাকার সাহসও পাচ্ছে না, তবুও কোনো উপায় না পেয়ে একটা তার মতো দুঃসাহস করে ফেললো। খুব খুব করে দুইবার কাশি দিয়ে তেহিয়ংকে তার দিকে খেয়াল করানোর চেষ্টা করলো।